স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Third Carnatic War, 1757 to 63 AD. Immediate context: 7 Years' War in Europe. Like the First Carnatic War, even this war was an echo of the hostilities in Europe. In 1756, the 7 Years' War broke out in Europe. In this war, England and France joined opposite camps, which ended the short peace between the European companies in India as well. তৃতীয় কর্ণাটিক যুদ্ধ 1757 থেকে 63 খ্রিস্টাব্দ। তাৎক্ষণিক প্রসঙ্গ: ইউরোপে 7 বছরের যুদ্ধ প্রথম কর্ণাটিক যুদ্ধের মতো, এমনকি এই যুদ্ধটিও ছিল ইউরোপের শত্রুতার প্রতিধ্বনি। 1756 সালে ইউরোপে 7 বছরের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স বিপরীত শিবিরে যোগ দেয়, যা ভারতীয় ইউরোপীয় কোম্পানিগুলির মধ্যে সংক্ষিপ্ত শান্তির অবসান ঘটায়। Arrival of Count de Lally, April 1758. This time the French government made a determined effort to oust the English from India. For this purpose, the French sent an impressive French army headed by Count de Lally, who reached India after a long voyage of 12 months in April 1758. By this time, the English had already won the Battle of Plassey and they returned to India with fresh reinforcements of men and material. কাউন্ট ডি লালির আগমন এপ্রিল 1758। এই সময় ফরাসি সরকার ভারত থেকে ইংরেজদের বিতাড়নের জন্য দৃঢ় প্রয়াস চালায়। এই উদ্দেশ্যে ফরাসিরা কাউন্ট ডি লালির নেতৃত্বে একটি চিত্তাকর্ষক ফরাসি সেনাবাহিনী পাঠায়, যারা 1758 সালের এপ্রিল মাসে 12 মাসের দীর্ঘ সমুদ্রযাত্রার পর ভারতে পৌঁছেছিল। এই সময়ের মধ্যে ইংরেজরা ইতিমধ্যে পলাশির যুদ্ধে জয়লাভ করেছিল এবং তারা ভারতে ফিরে আসে। পুরুষ এবং উপাদানের তাজা শক্তি বৃদ্ধি। Problems faced by the French army. Lally started his work vigorously. He attacked Fort St. David and captured it and other small English possessions in this region. But the French victory was only short-lived as problems of varying nature began to surface on the horizon. Lally's attack on Madras ended in failure as he could not get naval support in time. The French company also faced shortage of ammunition as well as lack of funds to pay the troops. Lally was rude and overbearing in his conduct with the subordinates, i.e. the company's servants of Pondicherry. He held a very low opinion of them and looked down upon them as dishonest rogues to be set right with threats and punishment. In such circumstances, both Lally and his soldiers distrusted each other and the French troops felt badly demoralized. ফ্রেঞ্চ আর্মি লালির সমস্যার সম্মুখীন, জোরালোভাবে কাজ শুরু করেন। তিনি ফোর্ট সেন্ট ডেভিড আক্রমণ করেন এবং এটি এবং এই অঞ্চলের অন্যান্য ছোট ইংরেজ সম্পত্তি দখল করেন। কিন্তু ফরাসি বিজয় শুধুমাত্র স্বল্পস্থায়ী ছিল, কারণ বিভিন্ন প্রকৃতির সমস্যা দিগন্তে দেখা দিতে শুরু করেছিল। মাদ্রাজে লালির আক্রমণ ব্যর্থ হয় কারণ তিনি সময়মতো নৌ সহায়তা পেতে পারেননি। ফরাসি কোম্পানিও গোলাবারুদের ঘাটতির পাশাপাশি সৈন্যদের অর্থ প্রদানের জন্য অর্থের অভাবের সম্মুখীন হয়েছিল। লালি অধস্তনদের সাথে, অর্থাৎ পন্ডিচেরির কোম্পানির চাকরদের সাথে তার আচরণে অভদ্র এবং অবাধ্য ছিল। তিনি তাদের সম্পর্কে খুব নিচুমতো পোষণ করতেন এবং হুমকি ও শাস্তির মাধ্যমে তাদের ঠিক করা অসাধু দুর্বৃত্ত বলে অবজ্ঞা করতেন। এই পরিস্থিতিতে লালি এবং তার সৈন্যরা উভয়ই একে অপরকে অবিশ্বাস করেছিল এবং ফরাসি সৈন্যরা খারাপভাবে হতাশ হয়ে পড়েছিল। At this critical juncture, rash and headstrong Lally committed another great blunder of prevailing upon Bussy and recalling him from the Nizam's court, leaving the French army under incompetent commanders. Having assessed the situation, the English sent an army from Bengal to the northern Circars. They occupied Rajamundry and Masulipatam and also concluded a favorable treaty with Nizam Salabatyum. French influence in Deccan was thus irrevocably lost. এই সংকটময় মোড়ে ফুসফুস এবং হেডস্ট্রং লালি বুশির উপর বিরাজমান এবং তাকে নিজামের দরবার থেকে প্রত্যাহার করে ফরাসি সেনাবাহিনীকে অযোগ্য কমান্ডারদের অধীনে রেখে আরেকটি বড় ভুল করেছিলেন। পরিস্থিতি মূল্যায়ন করে ইংরেজরা বাংলা থেকে উত্তর সরকারে একটি সৈন্য পাঠায়। তারা রাজামুন্দ্রি এবং মাসুলিপটাম দখল করে এবং নিজাম সালাবতজংয়ের সাথে একটি অনুকূল চুক্তিও করে। এইভাবে দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব অপরিবর্তনীয়ভাবে হারিয়ে যায়।
Battle of Vanivash, 1760. The battle still continued and Lally was eventually defeated decisively at the Battle of Vanivash or Vanvasi, now in Tamil Nadu, the 22nd of January 1760. The English army led by General Ercourt totally routed the French army under Lally and Bussy was taken prisoner. ওয়ানদিওয়াসের যুদ্ধ 1760 যুদ্ধ এখনও অব্যাহত ছিল এবং শেষ পর্যন্ত তামিলনাড়ুতে অবস্থিত ওয়ানদিওয়াস বা ভান্দবাসীর যুদ্ধে লালি চূড়ান্তভাবে পরাজিত হন 22 জানুয়ারি 1760। জেনারেল এরকুটের নেতৃত্বে ইংরেজ বাহিনী লালির অধীনে ফরাসি সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করে এবং বুশিকে বন্দী করা হয়। Defeated, the French retreated to Pondicherry. But, the English soon laid siege to Pondicherry as well, forcing Lally to ask for help from Nawab Hyder Ali of Mysore. However, due to lack of coordination, the contingent sent by Hyder returned to Mysore without fighting even a single battle. পরাজিত হয়ে ফরাসিরা পন্ডিচেরিতে পিছু হাঁটে, কিন্তু ইংরেজরা শীঘ্রই পন্ডিচেরিও অবরোধ করে, লালিকে মহীশূরের নবাব হায়দার আলীর কাছে সাহায্য চাইতে বাধ্য করে। যাই হোক, সমন্বয়ের অভাবের কারণে হায়দারের পাঠানো দলটি একটিও যুদ্ধ না করেই মহীশূরে ফিরে আসে। The French capital of Pondicherry finally surrendered on the 16th of January 1761. The fall of Pondicherry sounded the death knell of French dominions in India. Shortly thereafter, Jinjay and Mahé on the Malabar coast also surrendered to the English, leaving the French without even a toehold in India. ফরাসি রাজধানী পন্ডিচেরি অবশেষে 16 জানুয়ারি 1761 সালে আত্মসমর্পণ করে। পন্ডিচেরির পতন ভারতে ফরাসি আধিপত্যের মৃত্যুঘণ্টা বেজে ওঠে। এর কিছুক্ষণ পরেই মালাবার উপকূলে জিঞ্জে এবং মাহেও ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে, ফরাসিদের ভারতের একটি আঙুল ছাড়াই ছেড়ে দেয়। Peace of Paris, 1763. The Third Carnatic War ended officially in 1763 with the conclusion of the Peace of Paris, at the end of the 7 Years' War. As per the treaty, Pondicherry and some other French settlements were no doubt returned to France, but these were never to be fortified again and could only function as mere trading centers. The worst fate awaited Lally. He was detained as a prisoner of war for 2 years, after which he was allowed to return to his home country, where, far from receiving any kind treatment, he was first imprisoned and then executed. প্যারিসের শান্তি 1763 তৃতীয় কর্ণাটিক যুদ্ধ আনুষ্ঠানিকভাবে 1763 সালে 7 বছরের যুদ্ধের শেষে প্যারিসের শান্তির সমাপ্তির সাথে সমাপ্ত হয়। চুক্তি অনুসারে পন্ডিচেরি এবং অন্যান্য কিছু ফরাসি বসতি ফ্রান্সে ফিরে আসে নিঃসন্দেহে, কিন্তু এগুলিকে আর কখনো সুরক্ষিত করা হয়নি এবং কেবলমাত্র বাণিজ্য কেন্দ্র হিসাবে কাজ করতে পারে। সবচেয়ে খারাপ ভাগ্য অপেক্ষা করছিল লালির। তাকে 2 বছরের জন্য যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছিল, তারপরে তাকে তার দেশে ফিরে যেতে দেওয়া হয়েছিল, যেখানে কোন ধরনের আচরণ করা থেকে দূরে, তাকে প্রথমে বন্দী করা হয়েছিল এবং তারপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। Thus, the Third Carnatic War brought down the curtain to the Anglo-French rivalry in India and cleared the way for the establishment of the British Empire. এইভাবে তৃতীয় কর্ণাটিক যুদ্ধ ভারতে অ্যাংলো-ফরাসি বৈরিতার পর্দা নামিয়ে দেয় এবং ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে। Reasons for defeat of the French against the English. Various factors are held responsible for the defeat of the French in India and the victory of the English, some of which are enumerated as follows. ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের পরাজয়ের কারণ। ভারতে ফরাসিদের পরাজয় এবং ইংরেজদের বিজয়ের জন্য বিভিন্ন কারণকে দায়ী করা হয়, যার মধ্যে কয়েকটি নিম্নরূপ গণনা করা হয়। Continental ambitions of France. France in the 18th century remained preoccupied with its continental ambitions, which considerably strained its resources. The French monarchs of the time were fighting for the natural frontiers of their country, which meant acquisition of territory towards Rhine and towards Italy. Such an expansionist policy of France kept it perpetually trapped in the wars of Europe and diverted its energies away from colonial acquisitions. In the end, the French gained almost nothing on the continent and even lost its colonial possessions. On the other hand, England did not covet an inch of European territory but followed its single-minded objective of colonial expansion, an objective in which it achieved considerable success. ফ্রান্সের মহাদেশীয় উচ্চাকাঙ্ক্ষা 18 শতকে ফ্রান্স তার মহাদেশীয় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত ছিল, যা তার সম্পদকে যথেষ্ট চাপ দিয়েছিল।
তৎকালীন ফরাসি রাজারা তাদের দেশের প্রাকৃতিক সীমান্তের জন্য লড়াই করছিলেন, যার অর্থ রাইন এবং ইতালির দিকে অঞ্চল অধিগ্রহণ করা। ফ্রান্সের এই ধরনের সম্প্রসারণবাদী নীতি এটিকে চিরতরে ইউরোপের যুদ্ধে আটকে রেখেছিল এবং ঔপনিবেশিক অধিগ্রহণ থেকে তার শক্তিকে দূরে সরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ফরাসিরা মহাদেশে প্রায় কিছুই অর্জন করতে পারেনি এবং এমনকি তার ঔপনিবেশিক সম্পত্তিও হারায়নি। অন্যদিকে ইংল্যান্ড ইউরোপীয় ভূখণ্ডের 1 ইঞ্চিও লোভ করেনি, বরং ঔপনিবেশিক সম্প্রসারণের একক উদ্দেশ্য অনুসরণ করেছিল, একটি উদ্দেশ্য যাতে তারা যথেষ্ট সাফল্য অর্জন করে। Different systems of government. Several historians have attributed the failure of France to its inferior system of government as compared to England. While the French government of the time was autocratic and suffered from corruption and inefficiency, the English government was run by an enlightened oligarchy, under which it was making immense progress towards a constitutional setup. Emphasizing on the rottenness of the French system of government, historian Alfred Lyell wrote, "It was the short-sighted, ill-managed European policy of Louis XV, misguided by his mistresses and by incompetent ministers, that France lost her Indian settlements." বিভিন্ন সরকার ব্যবস্থা, বেশ কিছু ইতিহাসবিদ ইংল্যান্ডের তুলনায় ফ্রান্সের নিকৃষ্ট সরকার ব্যবস্থাকে দায়ী করেছেন। সেই সময়ের ফরাসি সরকার যখন স্বৈরাচারী ছিল এবং দুর্নীতি ও অদক্ষতায় ভুগছিল, তখন ইংরেজ সরকার একটি আলোকিত অলিগার্কি দ্বারা পরিচালিত হয়েছিল, যার অধীনে এটি একটি সাংবিধানিক সেটআপের দিকে ব্যাপক অগ্রগতি করছিল। ফরাসি সরকার ব্যবস্থার পচনের উপর জোর দিয়ে ঐতিহাসিক আলফ্রেড লিয়াল লিখেছেন, এটি ছিল লুই এক্সভি এর অদূরদর্শী, অসুস্থ পরিচালিত ইউরোপীয় নীতি, তার উপপত্নী এবং অযোগ্য মন্ত্রীদের দ্বারা বিপথগামী, যে ফ্রান্স তার ভারতীয় বসতি হারিয়েছিল। Difference in organization of two companies. The French company had been formed with a majority of capital contributed by the monarch with a guarantee of dividend to the shareholders. As a result, the directors of the company, nominated by the king himself, took very little interest in the progress of the company. Naturally, the financial position of the company suffered badly and many times it was revived by government subsidy. Such a body was ill-equipped to support the ambitions of Dupleix and his expensive wars. On the contrary, the English company was an independent commercial corporation with a court of directors who were greatly interested in the welfare of the company. The company mostly maintained good financial health and was at one time seen as the milch cow of the British government. দুটি কোম্পানির সংগঠনের মধ্যে পার্থক্য, ফরাসি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশের গ্যারান্টি সহ রাজার অবদানের বেশিরভাগ মূলধন নিয়ে গঠিত হয়েছিল। ফলস্বরূপ, রাজা কর্তৃক মনোনীত কোম্পানির পরিচালকগণ কোম্পানির অগ্রগতিতে খুব কমই আগ্রহ দেখান। স্বাভাবিকভাবেই কোম্পানির আর্থিক অবস্থা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেকবার সরকারি ভর্তুকি দ্বারা এটি পুনরুজ্জীবিত হয়েছিল। ডুপ্লেক্স এবং তার ব্যয়বহুল যুদ্ধের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য এই ধরনের একটি শরীর অপ্রস্তুত ছিল। বিপরীতে ইংরেজ কোম্পানি ছিল একটি স্বাধীন বাণিজ্যিক কর্পোরেশন যার একটি আদালতের পরিচালক ছিল যারা কোম্পানির কল্যাণে অত্যন্ত আগ্রহী ছিল। কোম্পানিটি বেশিরভাগই ভালো আর্থিক স্বাস্থ্য বজায় রেখেছিল এবং এক সময় ব্রিটিশ সরকারের দুধগাভী হিসাবে দেখা হতো। Responsibility of Dupleix. Despite Dupleix's political capabilities, he could never escape the responsibility for French defeat. He was so gripped by his political ambitions that he put a blind eye to several other aspects of the struggle. For instance, in his zeal for political conquests, he failed to attend to the fast deteriorating financial and trading aspects of the company. Hence, Dupleix is also held partly responsible for the French defeat at the hands of the English. ডুপ্লেক্সের দায়িত্ব, ডুপ্লেক্সের রাজনৈতিক সক্ষমতা সত্ত্বেও তিনি ফরাসি পরাজয়ের দায় এড়াতে পারেননি। তিনি তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দ্বারা এতটাই আঁকড়ে পড়েছিলেন যে তিনি সংগ্রামের অন্যান্য দিকগুলির প্রতি অন্ধ দৃষ্টি রেখেছিলেন। উদাহরণস্বরূপ, রাজনৈতিক বিজয়ের জন্য তার উদ্যোগে তিনি কোম্পানির দ্রুত অবনতিশীল আর্থিক এবং ব্যবসায়িক দিকগুলিতে যোগ দিতে ব্যর্থ হন। তাই ইংরেজদের হাতে ফরাসি পরাজয়ের জন্য ডুপ্লেক্সকেও আংশিকভাবে দায়ী করা হয়। Impact of British success in Bengal. Some historians consider the British success in Bengal as the most significant factor for French defeat and English victory in India. According to them, what really turned the tide in Britain's favor was its recent access to the rich resources of Bengal.
British had occupied Bengal and its resources were liberally used in the Third Carnatic War. It was rightly said by V.A. Smith that no general could have won the Empire of India by starting from Pondicherry as a base and contending with a power which held Bengal and command of the sea. বাংলায় ব্রিটিশদের সাফল্যের প্রভাব কিছু ইতিহাসবিদ বাংলায় ব্রিটিশ সাফল্যকে ভারতে ফরাসি পরাজয় এবং ইংরেজদের বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করেন। তাদের মতে ব্রিটেন পক্ষে যেটা সত্যিকার অর্থে জোয়ার ঘুরিয়ে দিয়েছে তা হল বাংলার সমৃদ্ধ সম্পদে এর সাম্প্রতিক প্রবেশাধিকার। ব্রিটিশরা বাংলা দখল করেছিল এবং তৃতীয় কর্ণাটিক যুদ্ধে এর সম্পদ উদারভাবে ব্যবহার করা হয়েছিল। ভিএ স্মিথ ঠিকই বলেছিলেন যে পন্ডিচেরি থেকে একটি ঘাঁটি হিসাবে শুরু করে এবং বাংলা এবং সমুদ্রের কমান্ডের অধিকারী শক্তির সাথে লড়াই করে কোনো জেনারেল ভারতের সাম্রাজ্য জয় করতে পারেনি। Other factors. Recall of Dupleix proved to be a mistake of the French. Rashness and arrogance of Lally Count the Lally was rash and arrogant. His behavior so greatly alienated his subordinates that they openly rejoiced when he was defeated by the English. Absence of permanent naval presence. The French had no permanent naval presence in India while the British had a formidable naval presence. The British Navy was also superior. অন্যান্য কারণের ডুপ্লেক্সের প্রত্যাহার ফরাসিদের ভুল প্রমাণিত হয়েছিল। লালির উচ্ছৃঙ্খলতা এবং দাম্ভিকতা কাউন্ট ডি লালি ছিল ফুসকুড়ি এবং অহংকারী। তার আচরণ তার অধীনস্থদেরকে এতটাই বিচ্ছিন্ন করেছিল যে তারা ইংরেজদের কাছে পরাজিত হলে তারা প্রকাশ্যে আনন্দ করেছিল। স্থায়ী নৌ উপস্থিতির অনুপস্থিতি ফরাসিদের ভারতে কোন স্থায়ী নৌ উপস্থিতি ছিল না যখন ব্রিটিশদের একটি শক্তিশালী নৌ উপস্থিতি ছিল। ব্রিটিশ নৌবাহিনীও উন্নত ছিল। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।